ডিফেন্স একাডেমি এবং নাভাল একাডেমির পরীক্ষার প্রস্তুতি নিয়ে এই এনডিএ তে যাওয়ার জন্য, ডিফেন্সের পরীক্ষায় বসার জন্য অনেকেই ভাবনা চিন্তা করেন, প্রস্তুতি নেন, কিন্তু সেই প্রস্তুতিটা কিভাবে সঠিক পথে নেবেন আজকে সেটা নিয়ে আলোচনা হবে হ্যালো টিজিকেটিএস ক্লাস। এবং এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ক্যাপ্টেন গুলশন কুমার সেহগাল, অবসরপ্রাপ্ত ভারতীয় স্থলসেনা আধিকারিক। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। থ্যাংক স্যার। ফার্স্ট অফ অল সাবজেক্ট তো বলেই দিয়েছে যে এনডিএ এক্সাম এবং নাভাল একাডেমির যে এন্ট্রান্স, সেই তার কিভাবে প্রিপারেশন হবে। ফার্স্ট অফ অল আপনি যদি একটু ক্লিয়ার করেন যে এই এনডিএ এক্সাম এবং নাভাল একাডেমির একটাই এক্সাম হয়, সেই এক্সামটা কি টাইপের এক্সাম হয় বেসিক্যালি একটু যদি বলেন। এটা ইউপিএসসি কন্ডাক্ট করে। এটা অ্যাকচুয়ালি আগে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষার জন্য আপনাকে 900 মার্কসে তৈরি করতে হবে। 900 মার্কসে 300 ম্যাথমেটিক্স হয় এন্ড 600 হয় which is composite test হয়। ওর মধ্যে ইংলিশ আসবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিথিং, লিটল বিট অফ জিওগ্রাফি, সায়েন্স এটসেট্রা। তো আপনি বলতে পারেন 2 ভাগে রিটার্ন হয়। পেপারটা একটাই হয়, ওর মধ্যে 200 মার্কসে ইংলিশ হয়, 400 মার্কসে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হয় একটা পেপার, और একটা পেপার 300 মার্কসে হয় ম্যাথমেটিক্সে। ওকে, আপনি যদি কোয়ালিফাই করে যান রিটার্ন, তো আপনাকে বসতে হবে সার্ভিস সিলেকশন বোর্ডে ইন্টারভিউ জন্য। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটু ডিটেইলস ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে রিটেন এক্সাম যে বললেন, সেই রিটেন এক্সামে সিলেবাসটা কি থাকে? সিলেবাস অ্যাকচুয়ালি এই সিলেবাস আমি হিন্দি, বাংলা, ইংলিশ একটু মিশিয়ে দেবো ফর দ্য বেনিফিট অফ অল দ্য স্টুডেন্টস। এই সিলেবাস জেনারেলি আপনি মোটামুটি বলতে পারেন +2 লেভেলে হয়। ওকে, +2 লেভেলে আপনি +2 লেভেল পর্যন্ত আপনি যা পড়েছেন ওই সিলেবাস। এন্ড সিবিএসই এ ম্যাথমেটিক্স এর সিলেবাস মোটামুটি ওই আছে। এনডিএ যখন অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়, ইউপিএসসি রিলিজ করে, ওর মধ্যে পুরো সিলেবাস দেয়। এক একটা আইটেম লেখা থাকে অ্যাবাউট ম্যাথমেটিক্স, और मैथमेटिक्स से 300 मार्क्स एंड 600 मार्क्स से ये सिलेबस দেয়া থাকে। সিলেবাস মধ্যে জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান পলিটি আছে, কনস্টিটিউশন আছে, ইন্ডিয়ান ইকোনমি আছে, বাট ভেরি বেসিক নলেজ। এই স্টুডেন্ট যা এনসিইআরটি এ বুকস পড়ে या अन्य বুকস মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পড়ে, গুড এনাফ। ওকে, এবার বেসিক্যালি একটুখানি ক্লিয়ার করবো যে এই এনডিএ এক্সাম বা নাভাল একাডেমির যে এক্সাম হয়, একটাই এক্সাম, এই এক্সামটা দিয়ে কতগুলো মানে এরিয়া রয়েছে, কতগুলো এরিয়াতে সে সাবজেক্ট দিতে পারে? হ্যাঁ, ইউ সি এটা একটু কম্বাইন্ড এক্সামিনেশন আছে। এর মধ্যে আপনি ডিফেন্সে মোটামুটি 3 যা আর্মস আছে, দ্যাট ইজ आर्मी, एयरफोर्स एंड नेवी। यू कैन गेट इनटू एनी ऑफ दिस। आप तीनों में से किसी में भी जा सकते हैं, प्रोवाइडेड मेरिट इज ओके। इन द सेंस एट द टाइम ऑफ फॉर्म फिल अप আপনাকে মেনশন করতে হবে আপনার প্রেফারেন্স কি আছে। আপনি প্রেফারেন্স ওখানে মেনশন করবেন, আর্মি আছে, এয়ারফোর্স আছে, নেভি আছে, নেভাল একাডেমি আছে, ওরকম দিতে হবে। বাট আপনি চয়েস তখনই পাবেন যদি আপনার মেরিট মেল খেয়ে যায়। ওকে, যদি আপনার মেরিট একটু নিচে হয় আর আপনি নেভি या নেভাল একাডেমি চেয়েছেন, ডিফিকাল্ট হবে, তখন আপনি হয়তো আর্মি পেয়ে যাবেন। ওকে, বেসিক্যালি যেটা আমি জানবো যে ক্লাস 12 +2 যখন, তাহলে আর্টস, সায়েন্স, কমার্স যে কেউ এই এন্ট্রান্সটা অ্যাপিয়ার হতেই পারে, বাট সায়েন্সের জন্য বা আর্টস এর জন্য কোনো আলাদা কোনো রেস্ট্রিকশন থাকে? আমি একটু জিনিস বলতে চাই, মিথ मतलब एक ভুল ধারণা আছে স্টুডেন্টের মাইন্ডে কে এই এক্সামিনেশন অনলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে স্টুডেন্ট দিতে পারে। নো, ইউপিএসসি এর উপরে কোনো ডিসক্রিমিনেশন করেনি। আপনার আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে, আপনি এনডিএ এক্সাম দিতে পারবেন। ওকে, অনলি থিং ইজ টেকনিক্যাল আর্মস হয়, এয়ারফোর্স এন্ড নেভি, ওখানে একটু আপনার বেসিক নলেজ ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স এর দরকার আছে। এই জন্য আপনার যদি আপনি এয়ারফোর্স আর নেভি যেতে চান, আপনাকে +2 এ এটা সাবজেক্ট থাকতে হবে, দ্যাট ইজ ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স। তো কেমিস্ট্রি তো এমনি সঙ্গে চলে আসে, তো ফিজিক্স এন্ড ম্যাথমেটিক্স ইজ রিকোয়ার্ড ফর দ্যাট। হাউএভার যদি আপনি আর্টস এ করেছেন, কমার্স এ করেছেন, ম্যাথস ছিল না ছিল,
কোনো আপনার এলিজিবিলিটি এ প্রবলেম হবে না। ম্যাথস যদি আপনার নেই, আপনি আর্টস করেছেন, কোনো প্রবলেম নেই, আপনি ম্যাথস নিজে তৈরি করবেন আর আপনি এক্সামে যদি কোয়ালিফাই করবেন আপনাকে নিয়ে নেবে। ওকে, তার মানে যে ম্যাথসটা থাকছে সেটা ক্লাস 10 স্ট্যান্ডার্ড অবধি সে যদি করে থাকে, আর এই নতুন যে সিলেবাস সেই সিলেবাস ওয়াইজ সে যদি একটুখানি কোচিং নেয় বা সে রেডি করে তাহলে সে ইয়েস ইয়েস 11-12 এ যদি আপনার সাবজেক্ট ম্যাথমেটিক্স নেই আপনি ডিসকোয়ালিফাই হবেন না, আপনি ফিল আপ করতে পারবেন। ওকে, বাট আপনার 10th পর্যন্ত তো আপনি ম্যাথস পড়েছেন, তো আপনার একটু কন্টিনিউস করতে হবে, 11-12 এ একটু পড়তে হবে, এন্ড ইফ ইউ কোয়ালিফাই আপনাকে নিয়ে নেবে। ওকে, এবার একটুখানি যারা নেবে তখন আপনাকে শুধু আর্মি ওকে, এবার একটুখানি বলুন যে এই যে ক্যাটাগরি ওয়াইজ এক্সাম দিচ্ছে, এই অ্যাপিয়ারেন্স তো একটা মিনিমাম এজ থাকবে, মিনিমাম এজ कत? ओके, इसमें भी हम थोड़ा हिंदी में भी बोलते हैं, एक तो ভুল ধারণা থাকে স্টুডেন্টস এই জানে যে +2 পরে আমি দেব এক্সাম, ইয়া 12th হয়ে যাবে তখন এক্সাম দেব, তখন পর্যন্ত ওর এজ চলে যায়। যখন ইউপিএসসি ফর্ম রিলিজ করে ওর মধ্যে একটা কলাম থাকে 12th অ্যাপিয়ারিং আর পাস্ট, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ওর মধ্যে ফর্ম ফিল আপ করতে পারে। एक्चुअली 12-13 महीना लग जाता है ये टोटल परीक्षा होने में। पहले फॉर्म फिलअप करना होता है, फिर 2-3 महीने बाद एग्जाम आता है। जैसे दिसंबर में फॉर्म होगा, अप्रैल में दिसंबर में होगा और अप्रैल में एग्जाम होगा, तो 4 महीने तो यही हो गया। उसके बाद आपका रिटर्न का रिजल्ट निकलेगा। রেজাল্ট ডিটেইলস আরো অনেকটা জানবো, আরো ডিটেইলসে জানবো, কিন্তু এই মুহূর্তে টাইম হয়ে গেছে আমাদের একটা কমার্শিয়াল ব্রেক নেওয়ার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন হ্যালো ডিজি ক্যারিয়ার প্লাস। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম হ্যালো ডিজি ক্যারিয়ার প্লাস। আজকে আমরা কথা বলছি ন্যাশনাল ডিফেন্সের যে এন্ট্রান্স হয় এনডিএ এবং তার সঙ্গে নাভাল একাডেমির যে প্রবেশিকা পরীক্ষা তার প্রস্তুতি এই নিয়ে। এবং স্যার যে এই নিয়ে আমাদের ডিসকাশন চলছিল, একটুখানি আমাদের রিটেন টেস্টের কথা হয়েছে, যে এজ লিমিটের কথা, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে দুটো কলাম থাকে, একটা হচ্ছে পাস্ট, একটা অ্যাপিয়ারিং। হ্যাঁ, যদি কেউ তার মানে ক্লাস 11 এ পড়ছে 10 প্লাসে, তার অ্যাপিয়ারিং এখনো মানে অ্যাপিয়ারিং হচ্ছে 12 এ, সে তাহলে করতে পারে। ওকে, এইরকম হয় অ্যাকচুয়ালি যখন আপনি ফর্ম ফিল আপ করবেন, আমি একটা লাইভ এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখন ডিসেম্বরে ফর্মে অ্যাডভার্টাইজমেন্ট বের হবে, ওকে, ফর্ম ফিল আপ হবে, এপ্রিলে মিডলে এক্সাম হবে, 2-3 মাস পরে या 1 মাস পরে वो रिजल्ट बेर होवे। रिजल्ट बेर हो पड़े 1-1.5 महीने के बाद फिर इंटरव्यू चालू होगा, एसएसबी उसके बारे में बताएंगे। इंटरव्यू टोटल 2 महीने तक चलता रहता है, बिकॉज 5 दिन इंटरव्यू है। तो वो पड़े मेरिट बेर होवे, मेडिकल होवे, मेरिट बेर होवे एटसेट्रा। ये टोटल टाइम আপনার মিনিমাম 1 ইয়ার মতন লেগে যায়। তাহলে তো কমপ্লিট হয়ে যাবে। কখন যদি কোনো ছেলে या মেয়ে 11 এখন মেয়ে এলিজিবল হয়ে গেছে, যদি ও 11th এ ফর্ম ফিল আপ করবে ওর একটা ট্রায়াল এক্সাম হয়ে যাবে, ওর 12th কমপ্লিট হবে না, বিকজ আপনাকে যখন এনডিএ या কোনো এনডিএ যখন ঢুকতে হবে আপনার 12th এর সার্টিফিকেট দেখাতে হবে আমি পাস করে নিয়েছি। ওকে, বাট যার 12th এ এখন আছে ওকে ডেফিনেটলি ওর কমপ্লিট হয়ে যাবে। দেন এটাই আমার সাজেশন, যদি স্টুডেন্ট ইন্টারেস্টেড আছে ও 11th এই এক্সাম দিয়ে দেয়, ও ট্রায়াল এক্সাম হবে, ও জানতে পারবে, প্র্যাকটিস হয়ে যাবে, একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পারবে। আর যার 12th এর স্টুডেন্ট আছে ওর ও সঙ্গে সঙ্গে ওর 12th কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই কতবার এই এনডিএ এক্সামটা হয়? ওকে, এনডিএ দেখুন একটু আমি ডিটেইল করে বলে দিচ্ছি। ফৌজে যতগুলো এক্সাম আছে এর মধ্যে এজ লিমিটে রেস্ট্রিকশন আছে, চান্স রেস্ট্রিকশন নাই। কোন কোন যে ডব্লিউবিসিএস, ইউপিএসসি, আইএস হয় ওখানে চান্স রেস্ট্রিকশন হয় 3 চান্স 4 টাইমস ম্যাক্সিমাম। এখানে কি আছে, আপনার এজ শুরু হয়েছে, আপনার এজ পর্যন্ত আপনি যত চান্স আছে অ্যাভেল করতে পারেন। মানে আপনি যেটা বলছেন যে 16 প্লাস টু 19 প্লাস তাকে একাডেমিতে ঢুকতে হবে। ইয়েস, ঢুকতে হবে। হ্যাঁ, তো আপনার কোশ্চেন ছিল হাউ মেনি টাইমস এক্সাম হয়।
এনডিএ ইয়ারলি 2 টাইমস হয়। 2 টাইমস হয়। ওকে, এবং এর সঙ্গে যে মিনিমাম এজ লিমিটটা 16 প্লাস টু 19 প্লাস আমি জানলাম। 16.5 to 9.5 এজ আছে Okay. টু গেট টু দ্য একাডেমি। আমি লাইট থ্রো করতে চাই। Sure. কখন কখন কোন স্টুডেন্ট আমাকে যদি জিজ্ঞেস করবে, স্যার আমার তো এজ এখন 19 হয়নি, আমি এক্সাম দিতে পারি? হয়তো না দিতে পারি। কেন? হয়তো কালকেই লাস্ট ডেট বেরিয়েছে, ওর 6 মাস পরে তো ফির আসবে, তখন 19.5 হয়ে যাবে। Okay. 19.5 আপনার এজ আছে যখন আপনি একাডেমি ঢুকবেন। 1 বছর মিনিমাম লেগে যায় এক্সামে, আপনি মাইনাস করে নিন তো হয়ে গেছে 18.5। আগে Best tip is when you are in 11th-12th, you start applying for this exam. ওকে, এবার একটু আমরা আসবো যে যদি কেউ ক্র্যাক করলো, রিটেন ক্র্যাক করলো, এসএসবি ক্র্যাক করলো, হয়ে গেল তার জব, তাহলে তাকে ট্রেনিং পিরিয়ড কতদিনের নিতে হয়? You generally take it 3 years ট্রেনিং হয় আপনার খড়গবাসলা পুনে, फिर আপনার 1 বছর ট্রেনিং হয় আপনার রেসপেক্টিভ একাডেমি যেখানে এয়ারফোর্স, নেভি এটসেট্রা এন্ড অল দ্যাট। After 4 years you will become officer. আপনাকে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি জেএনইউ দিল্লি আপনাকে গ্রাজুয়েশনের ডিগ্রি দেয়। ওকে, তো লাস্ট 1 year you will get full fledged salary. ডিফেন্স একাডেমি ওকে, ওর সাবজেক্ট ওখানে পড়াবে, হ্যাঁ। আপনাকে কিছু করতে হবে না। নাও ইউ আর বেবি অফ দ্য ডিফেন্স ফোর্সেস। আপনি একবার পাস করে নিন, देन डिफेंस विल टेक गुड केयर ऑफ यू, आपका पूरा ध्यान रखेगी, वो अपने आप कराएगी, अंदर ही करेगी, जेएनयू का फॉर्म जो भरना वो करेंगे। ওকে, এই গ্রাজুয়েশনের সঙ্গে সঙ্গে যে আলাদা ডিফেন্সের যে ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা বেসিক্যালি থাকে কি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আর কি কি থাকে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি আমি একটু এক্সপ্লেন করতে চাই with one quotation. Quotation এরকম আছে कि it is not the weapon, it is the man behind the weapon which is important. Most of the time many people अनेक लोग ये भावे कि अनेक लंबा होवे, चौड़ा होवे, ये होवे, वो होवे तो तखनी वो गुड सोल्जर होते पड़े। No, these days wars are fought with mind. So আপনার যা ট্রেনিং হয়, physical is definitely there. Apart from physical, you are trained in many other activities, how to think, how to analyze, tactics, etc., and all that. There are a lot of academic sessions there. There are academic teachers there. Well, আপনাকে যখন এনডিএ ট্রেনিং হয়, ওখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সঙ্গে সঙ্গে আপনার দিনে 5, 6, 7 পিরিয়ড হয় যা একাডেমিক্স উপর হয়। তো আপনার ট্রেনিং আছে বেসিক্যালি ফিজিক্যাল প্লাস মেন্টাল। You will become a man there. You go there as a boy, but you become a man. I will like to make it little elaborated. Now you go there as a boy and a girl, and you become a man and a woman. শিওর, কারণ এখন হচ্ছে ছেলেদের সঙ্গে সঙ্গে মেয়েরাও এই এক্সামটা দিতে পারছে, তাই জন্য ছেলেরা যখন যাচ্ছে তারা একদম ম্যান হয়ে বেরোচ্ছে, আর মেয়েরা যারা যাচ্ছে তারা একদম ওমেন হয়ে বেরোচ্ছে, তাই তো? Yes. এক্স্যাক্টলি। এবং এর সঙ্গে সঙ্গে আমি একটু জানবো, এই ট্রেনিং সেশনটা যে কমপ্লিট হচ্ছে, তারপরে তো 4th ইয়ারে গিয়ে তাদের স্যালারি স্টার্ট হয়ে যাচ্ছে। স্যালারি বললেই মনে পড়ে যায় আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন যেখানে, সেখানে স্যালারিটা খুবই মানে ইম্প্যাক্ট ফেলে। সেই জায়গায় যদি একটু পে স্কেলটা বলে। আমি एक्चुअली जनरली बोले दीजिए, फैक्ट ऑफ द मैटर इज फौज के लिए जो मोटिवेटेड होता है बच्चा, वो सैलरी का इतना ध्यान नहीं देता। ओके, बट फौज एक ऐसी संस्था है, वो अपने जवानों और ऑफिसर्स का बहुत ज्यादा ध्यान रखती है, ऐसी कोई बात ही नहीं है। একদম। तो जो भी फौज में ऑफिसर्स हैं, जनरली स्पीकिंग उनको वो सैलरी मिलता है जो हमारे आईएएस आईपीएस ऑफिसर्स का स्टार्टिंग सैलरी है, उसी तरह का स्टार्टिंग सैलरी इधर है। 1 लाख रुपीज से ज्यादा सैलरी है, प्लस मेनी अदर पर्क्स। जब आपने क्वेश्चन बोल लिया, फैसिलिटीज, हाउसिंग, एजुकेशन, एटसेट्रा, सीएसडी, क्लब फैसिलिटी, गेम फैसिलिटी। आई विल लाइक टू यूज वन कोटेशन है, समथिंग लाइक दैट। एक्चुअली कभी भी किसी बच्चों से पूछा जाए कि तुम्हारे खेला धूला भालो लागे, सभी बोले हाँ भालो लागे। किसी को फुटबॉल अच्छा लगता है, किसी को क्रिकेट अच्छा लगता है, किसी को क्या अच्छा लगता है।
तो इसमें आई लाइक टू से इफ यू मेक योर पैशन एज योर प्रोफेशन you will not have to work a single day in your life. Forge gives you the facility to pursue any hobby. आपको पिस्तौल भी चलाना है तो बाहर में अगर आपको गन शूटिंग करना है तो वो आपका कितना पैसा लगता है, आपको फुटबॉल भी खेलना चाहिए. सो सैलरी इज एडिक्वेट. अपार्ट फ्रॉम सैलरी वट एवर आपका दिल बोलता है, दिल मांगे मोर, आपको सब चीज वहां मिलती है. आपको क्रिकेट खेलना है, ये खेलना, वाई दैट इज पार्ट एंड पार्सल ऑफ आवर जॉब. इन द सेंस जिस दिन लड़ाई लगेगा उस दिन तो बॉडी फिट नहीं कर सकते. इसीलिए फौज की ट्रेनिंग एंड एक्टिविटीज आर इतनी अच्छी ऑर्गेनाइज होती हैं कि यू ऑलवेज रिमेन फिट. बिकॉज सेइंग भी यही है, ए हेल्दी माइंड लिव्स ओनली इन ए हेल्दी बॉडी. सो यू गेट एडिक्वेटली पेड. पैसा आपको ठीक ठाक मिलता है, आपको फैसिलिटी मिलता है, ऑनर मिलता है, और आप वो काम कर रहे हैं जो आपका पैशन था. एंड अल्टीमेटली यू आर सर्विंग योर मदरलैंड. व्हाट कैन बी ए बेटर थिंग देन दैट. একদম স্যার, অ্যাকচুয়ালি স্যার যেটা বলছেন যে খুব সুন্দর ভাবে যে টাকা পয়সা তো আছে, স্যালারি রয়েছে, কিন্তু তার সঙ্গে একটা প্যাশন থাকতে হবে, এবং এই প্যাশন থাকাটা খুব ইম্পর্টেন্ট. এবং এই কাজের বাইরে কোথাও গিয়ে রিক্রিয়েশনের জন্য কি কি ক্রিয়েশন দরকার, যেগুলো মাইন্ডটাকে ফ্রেশ করবে, তার বেসিক রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করবে, সবকিছুই বন্দোবস্ত এখানে থাকে. এবং স্যার এরপর একটুখানি জানবো যে এই এসএসপি নিয়ে মাঝখানে কিছুটা আমাদের কথা হলো, যে এসএসপির কথা টার্ম যখন এলো, এই এসএসপিটা কি অ্যাকচুয়ালি সেটা একটু এক্সপ্লেন করেন. আমি একটু বলতে চাই, কখন কখন সিভিল সোসাইটি ভাববে এসএসবি একটা আমার ফোর্স আছে, প্যারামিলিটারি फोर्स. नो, ये उससे नहीं मिलाना. वो सशस्त्र सीमा बल अलग है. ये एसएसबी फुल फॉर्म है सर्विस सिलेक्शन. आपको ऑफिसर बनना है, आपका पर्सनैलिटी ऐसा होना चाहिए कि यू कैन कमांड रिस्पेक्ट फ्रॉम जूनियर्स, यू कैन टेक डेयरिंग डिसीजन. पंजाबी अलाउड नहीं देने का मुश्किल होगा. हिंदी हमारी एक नेशनल लैंग्वेज है, आप हिंदी में बोल सकते हैं, इंग्लिश में बोल सकते हैं, ब्रोकन इंग्लिश में बोल सकते हैं. व्हाई? इंग्लिश इज ए ट्रेनेबल क्वालिटी. जब एकेडमी में जाएंगे आपकी इंग्लिश ठीक कर देगा. तो 3 तरह के टेस्ट होते हैं, जीटीओ, साइकोलॉजिस्ट और इंटरव्यू. थोड़ा बहुत फिजिकल भी वो कराते हैं. ऐसा कुछ नहीं है कि अगर फिजिकल अच्छा नहीं है, बहुत ये नहीं है. अगर वही चीज होती तो हमारा चीफ तो दारा सिंह, किंग कंग या अभी कोई और होता है, पहलवान होता है. नो, एग्जैक्ट. यू हैव टू हैव ए गुड ब्रेन, इंटेलिजेंस. यस, right action has to be taken, and you have to set an example to the troops that yes, I can lead you and you have faith in me, I have faith in you. So it is not very difficult test SSB. Only thing is बहुत सारे स्टूडेंट जो रूरल एरिया के होते हैं वो सोचते हैं हम कैसे पास हो गया. मेरा जहाँ जन्म हुआ था जगाधरी, वो एक सब डिविजन भी नहीं है, हम गवर्नमेंट स्कूल में पढ़ा था. हम बोल रहे हैं इसलिए जस्ट टू इंस्टिल कॉन्फिडेंस इन हमारे दर्शक देने के लिए कि बांग्ला मीडियम में पढ़े कोई प्रॉब्लम नहीं है. जब आप जाएंगे इंटरव्यू के लिए, आप बांग्ला में बोल नहीं सकते, आप हिंदी में बोलिए. आइडिया इज कि आपके अंदर की पर्सनैलिटी बाहर आनी चाहिए, आपको आंसर देना चाहिए. अल्टीमेटली ये प्रोजेक्टिव टेस्ट है. प्रोजेक्टिव टेस्ट मीन्स जो आपके अंदर है आप बोलिए, उसको शो करना. हाँ, उसको बोलिए, जितना वो पूछ रहे हैं आप जवाब दीजिए. जवाब देने का हम तो अंग्रेजी, हम लोगों ने तो चाइनीज से लड़ना है ना, वो इंग्लिश जानता है ना हम जानता है. मारेगा 2 थप्पड़ ठीक कर देगा. Now I don't know whether we have to say this at this forum or not. What I am saying, we have to fight with heart, not with tongue. क्यों जी, ब्रेन लगाना है. একদম. এরপরে যেটা জিজ্ঞেস করবো যে এই এনডিএ এক্সামে স্যার আগে তো মেয়েরা বসতে পারতো না, এখন মেয়েরাও বসতে পারছে, এলিজিবল. তা মেয়েদের জন্য কি একই প্রোগ্রাম শিডিউল? ক্লারিফাই করে দিচ্ছি, মেয়েকে মেয়ে সঙ্গে কম্পেয়ার করে করবে और ছেলেকে ছেলে সঙ্গে. নাও যদি প্যারামিটার এই রাখা যাবে कि written examination is same, SSB is same, but when it comes to physical parameter तो एनडीए निजर स्टैंडर्ड फिट করবে कि यदि मेये के 10 किलोमीटर दौड़ाते हुए छेले के 12 किलोमीटर दौड़ाते हुए that will be done by them because that is a biological requirement. Physical structure that yes changes. But then they are competing very well. Now the girls have started going. This will be the 3rd exam for that. एक्चुअली 1993 से लड़कियों को लेना चालू किया दूसरी एकेडमीज में, ओटीए में, बट अभी इधर एनडीए में लेना चालू किया. इट इज अ वेरी गुड मूव ऑन द पार्ट ऑफ द गवर्नमेंट. वेरी वेल अप्रिशिएटेड. ছেলে মেয়ে সবাই কাঁধ দিয়ে করছে, তাই মেয়েদেরও সমান সুযোগ. আর এরপরে এখানে আমার ছোট্ট করে জানার আছে যে এই পার্সোনালি কোচিং নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট.
देखिए ऐसा है कि कोचिंग लिए बिना भी बच्चे पास होते हैं। कोचिंग लेने से आपको एक राइट डायरेक्शन मिल जाता है। तो अगर किसी को फैसिलिटी मिल जाता है तो ले लेना चाहिए। वाई इसमें जो आप तैयारी कर रहे हैं वो आपके एकेडमिक एग्जाम से क्लैश नहीं हो रही। जैसे सपोजिंग यू आर टेकिंग টেস্ট সবগুলোই ফেসিলিটি ভালো হয়। এরপরে যেটা বলবো যে ইন ফিউচারে ডিসেম্বরে ফর্ম ফিল আপ চলছে, হ্যাঁ, সো নেক্সট টাইম এপ্রিলে এক্সাম হবে, তো যারা এক্সামে অ্যাপিয়ার হচ্ছে তাদের জন্য আপনার কি মেসেজ? यू सी हम ये बोलते चाहिए, हिंदी और उसमें थोड़ा मिक्स कर देंगे। हम ये बोलना चाह रहे हैं कि कई लोग डर जाता है किसी टास्क को लेने से। डर के आगे जीत है, तुमको डरना नहीं है। अगर एनडीए पास होता है तो भी ठीक है, अगर एनडीए में आप कुछ वजह से मिस भी कर गए, आपका पैशन है ऑफिसर बनने के लिए, तो आपके पास सेकंड थर्ड अपॉर्चुनिटी है आईएमए में जाने का, ओटीए में जाने का, 27 ईयर तक टेक्निकल सर्विसेज में जाने का या एकेडमिक ब्रांच में जाने का, और अगर फिर भी नहीं हुआ तो 42 साल तक टेरिटोरियल आर्मी में जाने का। अपनी पूरी तैयारी से जाइए, कर्मा करते रहिए, बाकी जो फल है वो भगवान के ऊपर छोड़िए, अच्छी तरह से तैयारी करिए और ये तैयारी आपकी वेस्ट नहीं होगी। दिस इज गोइंग टू मेक यू प्रिपेयर्ड फॉर अदर एग्जाम्स ऑल्सो and that will be really very good. There is no problem for that. You can take chance. এই যে এই প্রিপারেশনটার কথা বলছেন, এই প্রিপারেশনটার সঙ্গে তাহলে লং থ্রু এটা কি মিনিমাম কত টাইমিং লাগে? 6 মান্থ বা 1 ইয়ার, মানে এই প্রিপারেশনটা? इसमें हम थोड़ा एक चीज बोलना चाहते हैं। कॉम्पिटिटिव एग्जाम्स जो है ना, इट इज नॉट ए प्रोसेस ऑफ सिलेक्शन, इट इज अ प्रोसेस ऑफ रिजेक्शन। इन द सेंस थोड़ा सा डिफरेंस बना देते हैं। एकेडमिक एग्जाम में जनरली इफ यू हैव रिटन वेल, टीचर को कोई टेंशन नहीं, वो आपको पास कर देगा। यहाँ पे अगर आपने अच्छा लिखा है और मैंने उससे भी बेटर लिखा, थर्ड ने उससे भी बेटर लिखा है, नंबर ऑफ वैकेंसीज आर लिमिटेड। रफली फॉर दिस एग्जामिनेशन ऑफ यूपीएससी एनडीए नेवल एकेडमी 450 to 500 वैकेंसीज आर देयर। सो 6 months और 1 year हो, एनी अमाउंट ऑफ प्रिपरेशन इज कंसिडर्ड लेस। क्यों? आपको कम्पीट करना है। तो जितना जल्दी हमारे छोटे दर्शक जो सुन रहे हैं 8th 9th वाले, वो भी अगर अपनी तैयारी चालू कर दे तो बहुत है। वैसे 1 year इज गुड इनफ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ স্যারকে। ক্যাপ্টেন গুলশন কুমার সেহগাল স্যার আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন। আজকে হ্যালো ডিডি ক্যারিয়ার ক্লাসে আলোচনা হলো যে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নাভাল একাডেমি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন সেই নিয়ে। আগামী সপ্তাহে আবার অন্য বিষয় নিয়ে ফিরে আসবো। খুব ভালো থাকুন, সঙ্গে রাখুন কলকাতা দূরদর্শনকে। নমস্কার। बेस्ट ऑफ लक टू द स्टूडेंट्स। थैंक यू।